প্রিয় ছাত্রছাত্রী এবং আমার বন্ধুরা, আরডি হিস্ট্রি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের বিষয়, বাংলার ছাপাখানার বিকাশ। এটি তোমাদের পঞ্চম অধ্যায়ের বিকল্প চিন্তা ও উদ্যোগ, ওখান থেকেই মূলত প্রথমেই আছে। তোমাদের দেখবে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম দিকের বাংলার ছাপাখানার বিকাশ পঞ্চম অধ্যায়ের একটি অংশ। খুব সুন্দর করে তোমাদের জন্য তৈরি করেছি, দুবার দেখবে, তোমাদের আর কিছুই করতে হবে না। খুব সুন্দরভাবে তোমাদের এটাকে প্রেজেন্টেশন করা আছে, দেখবে এবং নোট করবে পারলে, এবং সম্পূর্ণটা অবশ্যই দেখবে। এবার আজকের আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব, মূলত ছাপাখানা শুরু, সেই বিষয়টা এখানে একটা ছবি দেখলে তোমরা, গুটেনবার্গের ছবি এবং তার আবিষ্কৃত ছাপা যন্ত্রের একটা ছবি আমি দিয়েছি। 19 শতকের বাংলার যে নবজাগরণ ঘটেছিল তার মূল কেন্দ্র ছিল মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা। এই ছাপাখানা ছিল সকল বিপ্লবের মূল সুর। এই ছাপাখানা থেকেই হাজার হাজার বই সারা দেশে ছড়িয়ে পড়ত, আর এই বই বাঙালির চিন্তা ও চেতনায় বিপ্লব সংগঠিত করত। ছাপাখানার আবিষ্কার সমগ্র ইউরোপে অভাবনীয় প্রসার ঘটে, যা সম্ভব হয়েছিল জার্মানির গুটেনবার্গের 1454 খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের মাধ্যমে, যার এক শতাব্দী পর ভারতে 1556 খ্রিস্টাব্দে গোয়ার পর্তুগিজদের হাত ধরে আসে এই ছাপা, এবং ছাপাখানা আবিষ্কার হয় এবং পরে বাংলায় পৌঁছায় 1778 খ্রিস্টাব্দে। আসলে মূলত আমি এখানে ছাপাখানার ইউরোপ থেকে আবিষ্কার হয়ে আমাদের গোয়ায় প্রথম আসছে পর্তুগিজদের হাত ধরে, তারপরে আমাদের বাংলায়। এবং আজকের যে আলোচনা করব আমি, সেই বিষয়কে মূলত তিনটি ভাবে আমি উপস্থাপন করব। একটা হচ্ছে বাংলায় ছাপাখানা বিকাশের বিভিন্ন পর্যায়, দুই হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, আর ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ। মূলত এই তিনটি পর্যায়ে যদি খুব ভালো করে লক্ষ্য করো তোমরা, তাহলে বুঝতে পারবে সমগ্র যে ছাপাখানা বিকাশ যে সম্পূর্ণ ঘটনাটি এর মধ্য দিয়েই আমি সম্পূর্ণ করে দিতে পারবো। এবং তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, দুবার দেখবে, নোট করবে, সম্পূর্ণটাই কিন্তু তোমাদের প্রস্তুত হয়ে যাবে। আজকে এই পাঠ্য অংশ যেটা আমরা আজকে আলোচনা করব, সেখান থেকে আমরা কি জানবো? ভারতবর্ষে মুদ্রণ যন্ত্রের আগমন ও তার বিবর্তন, প্রসার ও ব্যবহার সম্বন্ধে আমরা জানব। পত্রপত্রিকাকে কেন্দ্র করে বাঙালির সমাজ ও ধর্মীয় আন্দোলন কিভাবে ধীরে ধীরে দানা বাঁধতে থাকে, সেই সম্বন্ধেও আমরা আজকে জানব। এবং মূলত এই যে বিষয়গুলো একটার পর একটা সম্পর্কযুক্ত, যে বাঙালির চিন্তা চেতনা এবং ধর্মীয় চিন্তাভাবনাকে কিন্তু প্রভাবিত করেছিল এই ছাপাখানায়, সে সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে জানব। আর কি জানবো? যে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের ফলে বিভিন্ন লেখকের রচনাবলী সস্তায় পাঠকদের কাছে পৌঁছে গেছে, ফলে বৃহৎ পাঠক গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। সেই সম্বন্ধে আমরা কিন্তু আজকে এই অংশ থেকে জানব। আসলে ছাপাখানার প্রসার প্রথম দিকে কিন্তু একটা শ্রেণীর মধ্যবিত্ত, যাদের হাতে অর্থ আছে, তাদের হাতেই কিন্তু পৌঁছেছিল তার সুফলটা। পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে খুব সস্তায় ছাপাখানা মধ্য দিয়ে পাঠ্যপুস্তকের রচনা সম্ভব হয়েছে, পরে এটা সর্বশ্রেণীর মানুষের মধ্যে কিন্তু তার প্রভাব ঘটেছে। বাংলায় ছাপাখানা বিকাশের বিভিন্ন পর্যায়। বাংলার ছাপাখানার বিকাশের মূলত তিনটে পর্যায় লক্ষ্য করা যায়। প্রাথমিক পর্যায় বা আদিম যুগ বলছি, প্রথমটা 1556 থেকে 1834 খ্রিস্টাব্দ। পর্তুগিজদের হাত ধরে গোয়ায় 1556 খ্রিস্টাব্দে ছাপাখানার সূচনা হয়। পঞ্চানন কর্মকার ছেনিকাটা বাংলা হরফ নির্মাণ করে ছাপাখানার হরফের সূচনা করে। 1778 খ্রিস্টাব্দে হেডের ব্যাকরণ ছাপা হয় অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। 1784 খ্রিস্টাব্দে ক্যালকাটা গেজেট প্রেস স্থাপিত হয়, এবং এরপরে আমরা দেখছি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এবং 1807 খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়, মানে শুরু থেকে 1556, যেখান থেকে আমাদের ভারতবর্ষে ছাপাখানার আবিষ্কার হয়েছে, তারপরের থেকে আস্তে আস্তে 1834 পর্যন্ত আমাদের এটাকে প্রাথমিক বা আদিম যুগ আমরা বলে থাকি। দ্বিতীয় যে পর্যায়টা বা মধ্যযুগ,
সেটা 1835 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1834 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির মৃত্যু, আদিম যুগের সমাপ্তি হয় এবং মধ্যযুগের সূচনা। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ প্রকাশ, 1881 খ্রিস্টাব্দে বঙ্গবাসী পত্রিকার প্রকাশ, এবং এই পর্যায়ে এই মধ্যযুগে বিদ্যাসাগরের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই রচনাবলী প্রাথমিক শিক্ষার বই পৌঁছানোর ক্ষেত্রে এই মধ্যযুগে বিদ্যাসাগরের ভূমিকা কিন্তু সবথেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এ সময় প্রাথমিক স্তরের যে পাঠ্যপুস্তকগুলো রচনার ক্ষেত্রে কিন্তু বিদ্যাসাগরের ভূমিকা সবথেকে বেশি। এটা আমরা দ্বিতীয় পর্যায়ে জানব। তৃতীয় পর্যায়ে, যেটা শেষ দিক চলছে, আধুনিক যুগ 1935 খ্রিস্টাব্দ পরবর্তী থেকে আজ পর্যন্ত যে বর্তমান যুগ, সেটাই হচ্ছে আমাদের বর্তমান আধুনিক যুগ। বিংশ শতকের সম্প্রকাশনায় আধুনিক যুগ শুরু হয়। নিচে দেখো একটি তোমাদের জন্য একটা ছবি দিয়েছি, যেটা ফোর্ট উইলিয়াম কলেজের ছবি তখনকার সময়ে, যার কিন্তু ভারতবর্ষের বাংলায় ছাপাখানার বিকাশে কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমরা মূল বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগে যে পদ্ধতিতে গ্রন্থের কপি বা নকল করা হতো তা ছিল সময় সাপেক্ষ, ফলে গ্রন্থ বেশি মানুষের কাছে পৌঁছাতে পারত না। কিন্তু মুদ্রণ যন্ত্রের আবিষ্কার সেই সমস্যা থেকে মুক্তি দেয়। মুদ্রিত গ্রন্থ বহু মানুষের কাছে খুব সহজে পৌঁছে গেল। ভারতবর্ষের যে কোম্পানিগুলো মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য হচ্ছে সিকদার কোম্পানি, 2 নম্বর হচ্ছে আলমোহন দাসের ইন্ডিয়া মেশিনারি কোম্পানি। এই পরে বাংলার প্রথম অক্ষর মুদ্রিত হয় অ্যান্ড্রুস কোম্পানির প্রেস থেকে। এরপর উইলিয়াম কেরি, ত্রিবেণীর পঞ্চানন কর্মকার ও তার জামাতা ও তার পুত্র কৃষ্ণ মিস্ত্রি মিলিত প্রচেষ্টায় কিন্তু শ্রীরামপুর মিশন সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়। এই মিশন থেকে মূলত ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক ছাপা হতো। এছাড়া তৎকালীন সময়ে সংস্কৃত প্রেস, হিন্দুস্তানি প্রেস, ফরাসি প্রেস থেকে 1807 সালে থেকে 1834 সাল পর্যন্ত বাংলায় মুদ্রণ এর বিস্তার লাভ করেছিল। বলে তবে এই সময়ের মধ্য দিয়ে সবথেকে বেশি পরিমাণে মুদ্রণ কার্য সম্পন্ন হয়েছিল। মূল বিষয়টি হচ্ছে যে আগে যে পদ্ধতিতে গ্রন্থগুলোকে নকল বা কপি করা হতো তার মধ্য দিয়ে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছানো যাচ্ছিল না। পরবর্তীকালে এই কোম্পানিগুলোর প্রতিষ্ঠা এবং তার সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তক রচনা কিন্তু এগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করেছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী? ছাপাখানা আবিষ্কারের ফলে লেখক ও পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সাহিত্যের সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ বৃদ্ধি পায়। যোগাযোগ বৃদ্ধি পায়। পত্রপত্রিকার বিকাশ বাঙালি সমাজে ধর্মীয় আন্দোলন দানা বাঁধতে থাকে। খ্রিস্টান মিশনারিগণ ধর্মগ্রন্থগুলি দেশীয় ভাষায় অনুবাদ করে প্রচার করেন। ফলে কি হচ্ছে, ধর্ম বিস্তারেরও একটা সুবিধা। ফোর্ট উইলিয়াম কলেজে ছাত্রদের জন্য কেরি বাংলা ব্যাকরণ 1801 খ্রিস্টাব্দে, কথোপকথন 1801 খ্রিস্টাব্দে, ইতিহাসমালা 1812 খ্রিস্টাব্দে প্রভৃতি বই রচনা করেন। এই ফোর্ট উইলিয়াম কলেজের জন্য এই যে বইগুলো তৈরি হচ্ছে, যার মধ্য দিয়ে কিন্তু দ্রুত এই শিক্ষাগুলো কিন্তু ছাত্রদের মধ্যে বিস্তার লাভ করছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যকে সাবলীলভাবে প্রকাশ করেন। গ্রন্থগুলি আমি কয়েকটি নাম দিয়েছি: বর্ণপরিচয়, কথামালা, নীতিবোধ, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি প্রভৃতি, যা সর্বস্তরের বাঙালির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ এই গ্রন্থগুলো কিন্তু সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যেতে পারল শুধুমাত্র ছাপা বই আবিষ্কার হওয়ার জন্য। এবার আরও কয়েকটি পয়েন্ট আছে। ধরো, কলিকাতা স্কুল বুক সোসাইটি, যেটা 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ও কলিকাতা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে। এই সংস্থাগুলি শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেয়। সস্তায় পাঠ্যপুস্তক রচনা করে তা ছাত্রদের মধ্যে বিতরণ করত। অর্থাৎ এই শিক্ষা বিস্তারে এই সোসাইটিগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ছাপা বইয়ের মাধ্যমে ভারতীয়রা পশ্চিমী বিজ্ঞান, দর্শন, সাহিত্য, ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়। তারা ধর্মনিরপেক্ষ ও যুক্তিবাদী হয়ে ওঠে।
বটতলা সাহিত্য প্রকাশনা, যেখান থেকে স্বল্প মূল্যে বই প্রকাশ হতো, শোভাবাজার, চিতপুর, শিয়ালদা প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই প্রকাশনার কাজ চলত। ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরাও জ্ঞান অর্জনের সুযোগ পায়। তাহলে কী দেখলে যে পশ্চিমী মানে ইউরোপের যে শিক্ষা ব্যবস্থা, তার ধারণা অনুযায়ী পাঠ্যপুস্তকগুলো ভারতবর্ষে ছাপা হলো, সেগুলো ভারতীয় ছাত্ররা তার পড়াশোনায় আলোয় আলোকিত হলো। এবং বটতলা সাহিত্য বলতে এখানে যেটা মূলত খুব অল্প পয়সায় প্রকাশনী করা হতো, যা ছাত্রছাত্রীদের কাছে খুব সহজেই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কাছে পৌঁছে গেল। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ। বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল ইউরোপীয়দের উদ্যোগে, অর্থাৎ আমাদের ছাপাখানার পথিকৃৎ কিন্তু ইংরেজরা। ফোর্ট উইলিয়াম কলেজের পৃষ্ঠপোষকতায় শ্রীরামপুর মিশনের সাফল্য। এই সোসাইটি ন্যায্য মূল্য বই বিক্রি ও প্রকাশনার কাজ করত। পরবর্তীকালে এই কাজে সোসাইটি কিছু এজেন্ট নিযুক্ত করে। সোসাইটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষাদান ও খ্রিস্টধর্ম প্রচার। বাঙালিদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই সর্বপ্রথম পুস্তক প্রকাশনা ব্যবসায় উদ্যোগী হন। তার রচিত প্রাথমিক শিক্ষার উপযোগী পুস্তকগুলি বাংলাদেশের বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তক হিসেবে নির্বাচিত হয়। ফলে তার লিখিত পাঠ্যপুস্তকগুলি বিপুল পরিমাণে ছাপা ও বিক্রয় হয়। মনে করা যায় যে সুপ্রতিষ্ঠিত প্রকাশনা ব্যবসা থাকার ফলেই তিনি অনায়াসে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। তবে তিনি এই উপার্জিত অর্থ দরিদ্র ছাত্র, সমাজসেবায় এবং বাংলার গ্রামে শিক্ষা বিস্তারে ব্যয় করেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই সাফল্য, ব্যবসায়িক সাফল্য শুধু ব্যক্তিগত স্বার্থে তিনি ব্যবহার করেননি, তিনি দরিদ্র ছাত্র, সমাজসেবা এবং বাংলার গ্রামে শিক্ষা বিস্তারের জন্যই কিন্তু তিনি মূলত তার উপার্জিত অর্থ ব্যয় করেছেন। এই জন্য বলছে বটতলা যে প্রকাশনী শিল্প, এই ব্যবসাকে কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছিল। এই প্রকাশনী সর্বস্তরের মানুষের হাতে বই পৌঁছে দিয়েছিল। এ বিষয়ে অগ্রণী পুস্তক ব্যবসায়ী ছিলেন বিশ্বনাথ দেব। মানে এই বটতলা পুস্তক কিন্তু স্বল্প মূল্যে পুস্তক ছাপাতে পারত, এবং অল্প দামে ছাপানোর ফলে কী হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু ওই বইগুলোকে পড়তে পেরেছে। এবং বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময়কালে বাংলা ভাষায় প্রকাশিত পত্রপত্রিকার পাঠক সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এ থেকে অনুমান করা যায় যে ছাপাখানার সংস্থাগুলি কী পরিমাণ ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। তার একটা পরিসংখ্যান আমি নিচে তোমাদের দিয়েছি, যে মূলত এই যে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন পত্রপত্রিকার বিক্রি বাড়িয়ে দিল, যার ফলে পত্রপত্রিকা ব্যবসায়িক কিন্তু সাফল্য পেতে লাগলো। মূলত যে পরিসংখ্যানটা আমি দিচ্ছি, দেখো যে 1805 খ্রিস্টাব্দ থেকে বাংলায় প্রকাশিত দৈনিক পত্রিকা ছিল 5টি, আর সাপ্তাহিক ছিল 57টি। কিন্তু 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকার পাঠক ছিল 7000। আবার 1908 খ্রিস্টাব্দে এই পত্রিকার পাঠক সংখ্যা 15,000 ছাড়িয়ে যায়। অর্থাৎ কি দ্রুত হারে এই পাঠক সংখ্যা বেড়েছে এই 1906 থেকে 8-এর মধ্যে। এগুলো মূলত ব্যবসায়িকভাবে কিন্তু পত্রপত্রিকাগুলো সাফল্য পেয়েছে। সবশেষে বলা যায় 19 শতকে বাংলায় মুদ্রণ যন্ত্রের স্থাপনের ফলে একদিকে যেমন সস্তায় বিভিন্ন রচনামূলক পাঠকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, অন্যদিকে বৃহৎ পাঠক গোষ্ঠীর সৃষ্টিও সম্ভব হয়েছে। নিচে দেখো একটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেসের একটা ছবি, সেই তৎকালীন সময়ের আমি দিয়েছি এখানে। তো মূলত এই যে আজকে আমরা যে আলোচনা করলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সময় সরেনি, এটা অবশ্যই তোমরা নোট করে নেবে, খুব গুরুত্বপূর্ণ। 1878 খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ বই এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়। প্রথম বাংলা ব্যাকরণ বই কিন্তু এটি। কত সালে? 1778 খ্রিস্টাব্দে। এরপরে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন হয়। এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু স্থাপনে উইলিয়াম কেরি ভূমিকা ছিল। 1801 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি কর্তৃক বাংলা ব্যাকরণ প্রকাশ। 1807 খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস স্থাপন। 1813 খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রকাশ। 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপন। এবং 1818 খ্রিস্টাব্দে প্রথম বাংলা বই বেঙ্গল গেজেট প্রকাশ পাচ্ছে কোথা থেকে? শ্রীরামপুর প্রেস থেকে। আর এর তৎকালীন সময় দিগদর্শন, সমাচার দর্পণ এই পত্রপত্রিকাগুলোও কিন্তু এই 1818 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল। এরপরে 1825 খ্রিস্টাব্দে
আমরা দেখছি কি বাংলায় পৃথিবীর প্রথম মানচিত্রের প্রকাশ, পৃথিবীর রঙিন ছবি মানচিত্র, এটা কিন্তু প্রকাশ পেল 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ, 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ প্রকাশ দীনবন্ধু মিত্রের, 1881 খ্রিস্টাব্দে বঙ্গবাসী পত্রিকা প্রকাশ, 1895 খ্রিস্টাব্দে ইউ রাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা এবং 1899 খ্রিস্টাব্দে বসুমতী সাহিত্য মন্দির প্রতিষ্ঠা। আমি এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছি, তোমরা অবশ্যই নোট করে নেবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। এবার আজকে আমরা যে আলোচনা করলাম সেখান থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে করে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখবে। যে বাংলায় ছাপাখানার উদ্ভব হয় কবে? বাংলায় ছাপাখানার উদ্ভব হয় 1778 খ্রিস্টাব্দে। এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতা কে? গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতা হচ্ছে ব্রাসি হ্যালহেড। এবং এই গ্রামার বই গ্রন্থটি কোথায় মুদ্রিত হয়েছিল? এই গ্রন্থটি মুদ্রিত হয় হুগলির অ্যান্ড্রুজের ছাপাখানায়। তারপরে কলকাতায় ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা কে প্রতিষ্ঠা করেন? কলকাতা ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিনসন। এবং পঞ্চানন কর্মকার কী জন্য বিখ্যাত? পঞ্চানন কর্মকার একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী জন্য তিনি বিখ্যাত। আরও কয়েকটি কোশ্চেন আছে, এগুলো লক্ষ্য রাখবে। শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর মিশন প্রেস 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দেই প্রতিষ্ঠিত হয়। কবে প্রথম বাংলায় পৃথিবীর মানচিত্র প্রকাশিত হয়? 1825 খ্রিস্টাব্দে বাংলায় পৃথিবীর প্রথম মানচিত্র প্রকাশিত হয়। খিদিরপুরের প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? খিদিরপুরের সংস্কৃত প্রেস 1807 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ইউ রাই অ্যান্ড সন্স প্রকাশনা কে প্রতিষ্ঠা করেন? ইউ রাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন। এগুলো আজকে আমাদের বিষয় সমাপ্ত করছি। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার বন্ধুরা যারা আমার এই চ্যানেলকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল আরডি হিস্ট্রি ক্লাসকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করুন। এবং আমি আমার সকল দর্শক বন্ধু এবং আমার ছাত্রছাত্রী সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, এভাবেই আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। বাড়িতে থাকবে এবং লকডাউন মেনে চলবে। সুস্থ থাকো, ভালো থাকো।